প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রভাষক জীববিজ্ঞান, তোমাদের আজকের এই অনলাইন ক্লাসটি পরিচালনা করব। আজকের যে ক্লাসটি আমরা সাজিয়েছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিজ্ঞান, সেই প্রাণীবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি এবং প্রাণীর পরিচিতি হিসাবে যে হাইড্রা, সে হাইড্রার ওপরে আমরা ক্লাসটি সাজিয়েছি। ইতিমধ্যে আমরা এর উপর 3টি ক্লাস সম্পন্ন করেছি এবং আজকে আমাদের 4র্থতম ক্লাস যাচ্ছে হাইড্রার উপরে। আজকের ক্লাসটিতে আমরা যে বিষয়গুলো, যে প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবো সেই প্রশ্নগুলো একটু দেখে নেই। তো আজকের প্রশ্নগুলো আমরা একটু দেখি। জনন কোষ কাকে বলে, অযৌন জনন কাকে বলে, মুকুলোদ্গম কাকে বলে এবং মুকুলোদ্গম প্রক্রিয়াটির ব্যাখ্যা শিখতে পারবো, বিভাজন কাকে বলে, বিভাজন প্রক্রিয়াটি সম্পর্কে জানতে পারবো এবং যৌন জনন কাকে বলে এবং যৌন জননটি কীভাবে সুসম্পন্ন হয়, এই প্রক্রিয়াগুলোর আমরা আজকে উত্তর এই ক্লাস থেকে আমরা জানতে পারবো, শিখতে পারবো, বলতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা ধীরে ধীরে ক্লাসে ফিরে আসি। তোমরা একটু মনোযোগ সহকারে বসো এবং এখন থেকে কয়েক মিনিট আমাদের এই শ্রেণী কার্যক্রমটি মনোযোগ সহকারে তোমরা শুনবে, এটা প্রত্যাশা করছি। প্রথম প্রশ্নটি হলো, জনন কাকে বলে? যে প্রক্রিয়ায় একটি জীব তার বংশধর রক্ষার জন্য অনুরূপ আরেকটি জীবের সৃষ্টি করে, সেই প্রক্রিয়াটিকে জনন বলে। তাহলে জনন কোষের সংজ্ঞাটা কি শিখলাম? যে প্রক্রিয়ায় একটি জীব তার বংশ রক্ষার জন্য নিজের অনুরূপ আরেকটি জীবের সৃষ্টি করবে, একটি জীবের সৃষ্টি করবে, সেই প্রক্রিয়াটিকে আমরা বলছি জনন প্রক্রিয়া। জনন প্রক্রিয়াটি হাইড্রার ক্ষেত্রে আমরা দেখি যে এই জনন প্রক্রিয়াটি 2টি পদ্ধতি দেখা যায়। একটা হলো অযৌন পদ্ধতিতে সে প্রজনন সম্পন্ন করে, আরেকটি হলো যৌন পদ্ধতিতে প্রজনন সম্পন্ন করে। অযৌন পদ্ধতিতে যে প্রজননটি কী রকম? যে প্রক্রিয়া বা পদ্ধতিতে কোনো গ্যামেট সৃষ্টি ছাড়াই একটি জীব তার অনুরূপ জীবের সৃষ্টি করে, সেই প্রক্রিয়াটি অযৌন জনন বলে। অর্থাৎ গ্যামেট সৃষ্টির প্রয়োজন হবে না, শুক্রাণু ডিম্বাণু সৃষ্টির প্রয়োজন হবে না, সরাসরি একটি জীব থেকে আর একটি জীবের সৃষ্টি হবে, এই প্রক্রিয়াটি অযৌন জনন। আর অযৌন জননটি হাইড্রার ক্ষেত্রে আমরা দেখেছি অযৌন জননটি 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো মুকুলোদ্গম প্রক্রিয়ায় আর একটি হলো বিভাজন প্রক্রিয়ায়। 2টি প্রক্রিয়া অযৌন জননটি সম্পন্ন হয়ে থাকে। তাই একটি প্রক্রিয়ার নাম কি বললাম? মুকুলোদ্গম প্রক্রিয়া, আর একটি হলো বিভাজন প্রক্রিয়া। এখন মুকুলোদ্গম প্রক্রিয়া কাকে বলে? মুকুলোদ্গম প্রক্রিয়া যে একটি হাইড্রা যখন অনুকূল পরিবেশে থাকে, অর্থাৎ যখন প্রকৃতিতে প্রচুর পরিমাণ খাবার থাকে এবং সেই সময় বিশেষ করে গ্রীষ্মকাল, যেটা এই গ্রীষ্মকালে একটি পরিণত হাইড্রা, সে হাইড্রার দেহের যে নিম্ন অংশটি আছে সে অংশটির ইন্টারস্টিশিয়াল যে কোষগুলো বারংবার বিভাজিত হয়ে একটা স্ফীত অঙ্গের সৃষ্টি করে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা স্ফীত অঙ্গের সৃষ্টি করে। এই স্ফীত অঙ্গটি পরবর্তীতে দ্রুত বৃদ্ধি পায়। বৃদ্ধি পেয়ে তারপরে আমরা দেখি এর মধ্যে আমরা সেই অ্যাক্টোডার্ম এবং এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের আবির্ভাব ঘটে, মেসোগ্লিয়ার সৃষ্টি হয়, তারপরে এর মুখছিদ্র হাইপোস্ট্রম তৈরি হয়, কোর্সিকার সৃষ্টি হয় এবং একসময় যে মাতৃ যে হাইড্রাটি আছে এর দেহ থেকে মানে এই বলছে মুকুলটি বিচ্ছিন্ন হয়। বিচ্ছিন্ন হয়ে একটি তারা পানিতে সাঁতার কাটতে থাকে এবং পরবর্তীতে কোনো নিমজ্জিত বস্তুর সাথে নিজেকে আটকিয়ে রাখে এবং পরিণত বয়সে এটা স্বাধীনভাবে জীবনযাপন করতে আমরা দেখি। এটি হলো মুকুলোদ্গম পদ্ধতি। এটি একটি মুকুলোদ্গম পদ্ধতি অযৌন জনন প্রক্রিয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া, একেবারে একটা স্বাভাবিক প্রক্রিয়া। আরেকটি প্রক্রিয়া সম্পর্কে আমরা দেখব, সেই প্রক্রিয়াটির নাম হলো বিভাজন প্রক্রিয়া। এই বিভাজন প্রক্রিয়াটি মূলত এটা একটা অস্বাভাবিক প্রক্রিয়া বা দুর্ঘটনাজনিত কারণে
এই প্রক্রিয়াতে হাইড্রা তার মানে জনন কার্যক্রমগুলো সম্পন্ন করে। যেমন কোনো কারণে একটি হাইড্রা যদি যে দ্বিখণ্ডিত হয়ে যায় বা 3 খণ্ড হয়ে গেল, প্রতিটি খণ্ড তার হারিয়ে যাওয়া অঙ্গটি মানে দ্রুত সৃষ্টি করার মাধ্যমে একটি পূর্ণ হাইড্রার সৃষ্টি হয়। ধরো এই হাইড্রাটা যদি 2 ভাগে ভাগ হয়ে গেল, তাহলে এই হাইড্রার নিচের অংশটি হারিয়ে ফেললো, এই নিচের অংশটি তার উপরের অংশটি হারিয়ে ফেললো। তখন নিচের অংশটি তার মানে যে অংশটি তার মানে নেই সেই অংশটি দ্রুত তৈরি করবে, এবং এই হাইড্রাটি তার নিচের অংশ নেই, সেই নিচের অংশটি দ্রুত তৈরি করার মধ্য দিয়ে একটা পূর্ণ হাইড্রার রূপান্তরিত হবে। এই প্রক্রিয়াটি হলো বিভাজন পদ্ধতিতে হয়ে থাকে। আর এই বিভাজন প্রক্রিয়াটি হাইড্রার মধ্যে থাকার কারণে হাইড্রাকে কিন্তু একটা অমর প্রাণীও বলি, আবার স্বাভাবিক মৃত্যু নেই বলেও বিজ্ঞানীরা, প্রকৃতি বিজ্ঞানীরা বিবেচনা করে থাকেন। তো এটা হলো বিভাজন প্রক্রিয়া সম্পর্কে আমরা জানলাম। পরবর্তী আরেকটি প্রক্রিয়া নিয়ে আমরা জানব, সেটা হলো যৌন জনন প্রক্রিয়া। এটি হাইড্রাতে আমরা দেখি। যৌন জনন প্রক্রিয়াটি আসলে কি? যৌন জনন প্রক্রিয়াটি হলো যে প্রক্রিয়ায় যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট সৃষ্টির মাধ্যমে মানে জনন সম্পন্ন হয়, সেই প্রক্রিয়াটি হলো যৌন জনন। তাহলে যৌন জনন প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ায় পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট অর্থাৎ গ্যামেট সৃষ্টির মাধ্যমে জনন কার্যক্রমটি সুসম্পন্ন হবে, সেই প্রক্রিয়াটি হলো যৌন জনন প্রক্রিয়া। হাইড্রার আমরা যৌন জনন প্রক্রিয়াটি 3টা শিরোনামে কিন্তু আমরা আলোচনা করতে পারি। এটি একটা শিরোনাম ধরো একটা অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি, অর্থাৎ মানে এখানে শুক্রাশয় এবং ডিম্বাশয়ের সৃষ্টি হয় একটি ধাপে, তারপর আরেকটি ধাপে শুক্রাণু এবং ডিম্বাণুর সৃষ্টি হয়, এবং আরেকটি ধাপে আমরা দেখি নিষেক সম্পন্ন হয়। এইভাবে তার জনন কার্যক্রমটি সুসম্পন্ন হয়ে থাকে। তো আমরা দেখি অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি অর্থাৎ অস্থায়ী জননাঙ্গ সৃষ্টির মধ্যে শুক্রাশয় এবং ডিম্বাশয় সৃষ্টির প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে হাইড্রা যে আছে, সে হাইড্রার যে ওপরের যে অংশটি আছে, সে ওপরের অংশ, হাইড্রার উপরের নিচের অংশ, এটি হলো ওপরের অংশ। তো হাইড্রার যে ওপরের অংশটি আছে, সেই ওপরের অংশের হাইপোস্টোমের কাছাকাছি, ওপরের অংশে হাইপোস্টোমের কাছাকাছি, সেই কাছাকাছি অংশ যেটি, এই অংশের যে এপিডার্মাল যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো বারংবার বিভাজিত হয়ে একটি মানে দেখা গেছে যে একটি বড় স্ফীত গোলাকার একটা শুক্রাশয়ের সৃষ্টি হয়, আর এই শুক্রাশয়ের মধ্যেই শুক্রাণুর সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমরা কি দেখলাম যে একটি পরিণত হাইড্রার হাইপোস্টোমের কাছাকাছি অর্থাৎ দেহের উপরের অংশটি মানে এপিডার্মাল যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো বারংবার বিভাজিত হয়ে একটা স্ফীত অংশের সৃষ্টি করে, সেই স্ফীত অংশটিকে শুক্রাশয়, এবং এই শুক্রাশয়ের ভেতরে থাকে শুক্রাণু। আর আমরা জানি যে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া। স্পারমাটোজেনেসিস, তাহলে শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়াকে কি বলে? স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া। শব্দটির নাম হলো স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া। স্পার মানে শুক্রাণু, আর জিন মানে গঠন, আর সিস মানে পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিতে শুক্রাণু সৃষ্টি হয় সেই পদ্ধতিকে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া বলে থাকে। প্রিয় শিক্ষার্থী, এই শুক্রাণু সৃষ্টি প্রক্রিয়াটি যদি দেখি আমরা, তাহলে সেই ক্ষেত্রে দেখব যে ইন্টারস্টিশিয়াল কোষ যেগুলো আছে, সেই ইন্টারস্টিশিয়াল কোষগুলো, এগুলো শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষগুলো মাইটোসিস প্রক্রিয়া বারংবার বিভাজিত হয় স্পারমাটো বলছে যে স্পারমাটোগোনিয়া সৃষ্টি করে। এই স্পারমাটোগোনিয়াটি পরবর্তীতে মানে খাদ্য পুষ্টি দ্রব্য গ্রহণ করে এটি স্পারমাটিডে পরিণত হয়। আর স্পারমাটিড যেটি, এই স্পারমাটিডটি পরবর্তীতে আমরা দেখি যে মিওসিস বিভাজন প্রক্রিয়ায় এটি মানে স্পারমাটিডে পরিণত হল এবং পরবর্তীতে এটা একটি শুক্রাণু সৃষ্টি করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হয়? স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি প্রথমে শুক্রাশয়ের যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো আছে এগুলো বারংবার বিভাজিত হয়ে স্পারমাটোগোনিয়া উৎপন্ন করে। স্পারমাটোগোনিয়াগুলো প্রতিজন খাদ্য পুষ্টিদ্রব্য গ্রহণ করে, আকারে বড় হয়, তখন এর নাম হয়ে যায় বলছে স্পারমাটোসাইট। আর স্পারমাটোসাইট যেটি, সেই স্পারমাটোসাইটটি পরবর্তীতে মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে স্পারমাটিড উৎপন্ন করে এবং প্রতিটি স্পারমাটিড পরবর্তীতে একটি করে শুক্রাণুর সৃষ্টি করে থাকে। আর একটি হলো
ওজেনেসিস প্রক্রিয়া অর্থাৎ হলো ডিম্বাণু সৃষ্টি প্রক্রিয়া। এটি আমরা দেখব হাইড্রার ক্ষেত্রে। আমরা হাইড্রা যে প্রাণীটি আছে সেই হাইড্রা প্রাণীটির ক্ষেত্রে আমরা দেখব যে এর নিচের অংশ যেটি আছে, হ্যাঁ, নিচের অংশ, সেই নিচের অংশ আমরা যদি দেখি, সেই নিচের অংশের যে ডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষগুলো বারবার বিভাজিত হয় এক বা একাধিক স্থানে একটা স্ফীত অংশের সৃষ্টি হয়। সেই স্ফীত অংশের মধ্যে এখানে আমরা দেখি যে ডিম্বাশয়ের সৃষ্টি করে, আর ডিম্বাশয়ের ভেতরে ডিম্বাণু সৃষ্টি হয়, আর ডিম্বাশয়ের ভেতরে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াকে ওজেনেসিস বলে। ওজেনেসিস বলে। ও শব্দের অর্থ ডিম্বাণু, জিন মানে গঠন, সিস মানে পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিতে ডিম্বাণু সৃষ্টি হয় সেই পদ্ধতিকে বলা হয় ওজেনেসিস প্রক্রিয়া। ওজেনেসিস প্রক্রিয়াটিতে প্রথমে যে ডিম্বাশয়ের ভেতরে যে ইন্টারস্টিশিয়াল যে কোষগুলো আছে এই কোষগুলো বারংবার বিভাজিত হয়ে মানে অনেকগুলো বা বহু সংখ্যক বলছে যে উগোনিয়া তৈরি করে। এই উগোনিয়াগুলো পরবর্তীতে আমরা দেখি যে উগোসাইটে পরিণত হয় এবং পরবর্তীতে এটি ওটিট, এবং ওটিট পরবর্তীতে ডিম্বাণুতে পরিণত হয়, এবং ওটিট থেকে ডিম্বাণুতে সৃষ্টির আগে আরও আমরা দেখি ক্ষুদ্র ক্ষুদ্র 3টি পোলার বডি উৎপন্ন হয়। এই পোলার বডিগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যায় এবং একটি ওটিট থেকে একটি ডিম্বাণু সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম যে ডিম্বাশয়ের যে আমরা পরিণতিরা দেখলাম যে ডিম্বাশয়ের ভেতরে যে কোষগুলো আছে সেই কোষগুলো আমরা দেখি যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো বারবার বিভাজিত হয়ে আমরা দেখি যে এখানে ডিম্বাণু সৃষ্টি করতেছে। তা কীভাবে ডিম্বাণু সৃষ্টি হয় সেই প্রক্রিয়াটার নাম কি? ডিম্বাণু সৃষ্টি প্রক্রিয়াটির নাম হলো ওজেনেসিস প্রক্রিয়া। ওজেনেসিস প্রক্রিয়াটি কীভাবে সুসম্পন্ন হয়? ওজেনেসিস প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো যে মাইটোসিস প্রক্রিয়া বারবার বিভাজিত হওয়ার পর বহু সংখ্যক আমরা দেখি উগোনিয়া সৃষ্টি করতেছে। এই উগোনিয়া যখন পুষ্টি গ্রহণ করে বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন এর নাম হয় উসাইট। এই ওসাইটটি পরবর্তীতে আমরা দেখেছি মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয় 3টি ক্ষুদ্র ক্ষুদ্র পোলার বডি উৎপন্ন করে, যা পরবর্তীতে নষ্ট হয়ে যায় এবং একটি ওটিট সৃষ্টি করে। এই ওটিটটাই পরবর্তীতে ডিম্বাণুতে সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা ওজেনেসিস প্রক্রিয়া ডিম্বাণু পেলাম, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া শুক্রাণু পেলাম। এই শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয়ে একটি অর্থাৎ শুক্রাণু যখন শুক্রাণু আর হলো ডিম্বাণু যখন মিলিত হওয়ার পরে আমরা একটা দেখা গেছে যে টয়েস n সংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট একটি কোষ পাবো। ওই কোষটার নাম বলে জাইগোট। আর এই জাইগোট সৃষ্টি প্রক্রিয়াটিকে আমরা বললাম নিষেক। অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে কোষটা উৎপন্ন হলো এটা হলো একটা মানে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড প্রকৃতির একটি কোষ, যাকে জাইগোট কোষ বলে। আর এই পদ্ধতিটার নাম হলো নিষেক প্রক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থী, নিষেক কাকে বলে? নিষেক হলো শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন প্রক্রিয়াকেই নিষেক বলে। আর নিষেকের ফলে কি উৎপন্ন হলো? জাইগোটে পরিণত হলো। এই জাইগোট কোষটি পরবর্তীতে আমরা দেখলাম বিভিন্ন ধাপে পরিবর্তিত হতে একটি পরিণত আবার সেই হাইড্রায় সৃষ্টি করে থাকে। তো এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। জাইগোটটি একটি ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করার মধ্য দিয়ে ওটাকে বলা হয় যে পরিস্ফুটন পর্যায়। সেই পরিস্ফুটন পর্যায়ে অনেকগুলো ধাপ সুসম্পন্ন করার মধ্য দিয়ে একটি পরিণত হাইড্রায় রূপান্তরিত হয়। তো প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের যে এই ক্লাসগুলো থেকে মানে আমরা যে বিষয়গুলো আমরা জানতে চেষ্টা করলাম সেই বিষয়গুলো আমরা জানতে পারলাম। এগুলো বাসায় আমাদের যে পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ের সাথে এই আজকের ক্লাসটি শোনার পরে পাঠ্য বইয়ের এই প্রশ্নের উত্তরগুলো আরও সুন্দর করে খুঁজব এবং খাতা লিপিবদ্ধ করব এবং বিভিন্ন যে ছবিগুলোর সাথে সংযুক্ত করা আছে এই ছবিগুলো প্র্যাকটিস করলে আমাদের যে শিখন যে বিষয়টি এটি আরও স্থায়ী হবে, আমরা দীর্ঘ সময় মনে রাখতে পারবো। আর আবারও তোমাদেরকে আমাদের এই কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য আবারও অভিনন্দন, শুভেচ্ছা এবং সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।